শহর জুড়ে হকার উচ্ছেদের একটা ব্যবস্থা, তারপরেই আবার সংশোধন এবং তাদের সময় দেওয়া, সুজিত বসুর বকা খাওয়া, এবং সবটা একদম প্রশাসনিক সভা থেকে। মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেক দিন একটা ত্রিপল, একটা করে কর্পোরেশনের গায়ে উঠে যাচ্ছে হকার। কাউন্সিলররা কী করছে, তাদের চোখে পড়ছে না, তাদেরও বিধলেন। এই প্রশাসনিক সভা থেকে আমরা দ্বৈত নীতি দেখতে পেলাম। মুখ্যমন্ত্রীর কী মতামত? কাউন্সিলররা কী করছেন, এটা সবার প্রথম উত্তর হচ্ছে কাউন্সিলররা টাকা খাচ্ছেন। ওনারা টাকা খাওয়া ছাড়া কিছু বোঝেন না। আর দেখো, সর্বোপরি একটা জিনিস আমার যেটা মতামত এই জিনিসটা নিয়ে, যে হকারদের এরকমভাবে আগের দিন মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক বৈঠক করলেন, তার পরের দিন থেকেই যুদ্ধকালীন পরিস্থিতি একদম যেন তৈরি হয়ে গেল। সেভাবে বুলডোজার নামিয়ে অনেক কিছু করে তাদেরকে রীতিমতো উইদাউট এনি নোটিস তুলে দেওয়ার চেষ্টা তারা করলো। কিছু কিছু জায়গায় তারা বাধার মুখে পড়লো, কিছু কিছু জায়গায় তারা সেটা করতে পারলো। এখন প্রশ্নটা হচ্ছে, একটা হকার তুলে দেওয়া মানে একটা পরিবারের পেটে লাথি মারা। এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। অনেক মানুষকেই আমি দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর তাদের বক্তব্য, তারা বলছে হ্যাঁ হকারদের তুলে দেওয়াই উচিত, হকারদের জন্য আমরা রাস্তা দিয়ে যেতে পারি না। ভাই, ব্যক্তিগতভাবে ওই রাস্তা দিয়ে আমিও চলি, আমার কোনো সমস্যা হয় না। কারণ আমি যদি কোথাও একটু অ্যাডজাস্ট করে হাঁটলে কোনো একটা মানুষের পরিবার দুমুঠো দুবেলা খেতে পারে, খুব সচ্ছলতার কথা বলছি না, খুব সচ্ছল মানুষ তো হকারি করতে রাস্তায় বসবেন না। সেক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখতে পাই না। এনাদের দুর্নীতি নিয়ে সমস্যা নেই, এনাদের চাকরি চুরি নিয়ে সমস্যা নেই। এই তৃণমূলের যারা নেতারা আছে, দিনের পর দিন তাদের কোটি কোটি টাকা সম্পত্তি কী করে হচ্ছে, 2 নম্বরই উপায় হচ্ছে, সেগুলো নিয়ে মানুষের কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমরা লাস্ট লোকসভা ভোটে দেখে নিয়েছি যে এটা কোনো ইস্যুই না পশ্চিমবঙ্গের মানুষের কাছে। হকাররা কেন হকারি করবে, রাস্তায় কেন তারা আলু পটল নিয়ে বসবে, সেটা নিয়ে তাদের খুব সমস্যা। যদি আজকে মুখ্যমন্ত্রীর হকারদের নিয়ে এতই সমস্যা হয়ে থাকে, তাহলে উনি বারবার এটা কেন বলেন যে একটা টিনের কৌটে মুড়ি নিয়ে মুড়ি বিক্রি করতে শুরু করে দাও? যখন তাকে প্রশ্ন করা হচ্ছে চাকরি দিতে পারছেন না কেন, এই চাকরি করবে না তো একটা মুড়ি বিক্রি করতে শুরু করে দাও, ঝালমুড়ি বিক্রি করো। আবার সেই মুখ্যমন্ত্রী একটা সময় প্রশাসনিক বৈঠক করে বলছে যে হকারদের তুলে দিতে হবে। উনি 2 দিন 2টো প্রশাসনিক বৈঠক করলেন, তার মধ্যে কিন্তু কোথাও একবারও রাজ্যের প্রশাসনিক হেড বলতে গেলে যাকে বলা চলে, সেই চেয়ারটায় বসে উনি একবারও কিন্তু বললেন না যে এনাদের পুনর্বাসন করা হবে বা এই মানুষগুলোকে রাস্তা থেকে যদি তুলে দেওয়া হয় তারা কোথায় গিয়ে বসবে। কিছু কিছু জায়গায় দেখা গেল পুলিশ যখন বাধার সম্মুখীন হলো, পুলিশ মাইকিং করছে যে আপনাদের এখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনাদের অন্য জায়গায় পুনর্বাসন করা হবে। মুখ্যমন্ত্রী কিন্তু একবারও বলেনি, যার অর্ডারে এই জিনিসগুলো হলো সে কিন্তু একবারের জন্য এই কোনো শব্দটা কি কোথাও শোনা গেছে যে মুখ্যমন্ত্রী কোথাও বলেছেন যে পুনর্বাসন করা হবে? কোথাও উনি বলেননি। তাহলে এরপরে এই যে মানুষগুলোকে তুলে দেওয়া হচ্ছে এইটা বলে যে পুনর্বাসন করা হবে, পুলিশ যে বলছে, তারপরে দায়টা কে নেবে? মুখ্যমন্ত্রী যদি বলেন আজকে যে উনি দায় নেবেন না, উনি তো ভুল কিছু বলবেন না, কারণ উনি তো বলেননি এই কথাটা। ওনার মনে হয়েছিল যে সুজিত বোস কোথা থেকে এসে লোক বসাচ্ছে, তিরপলটা নিয়ে বসিয়ে দিচ্ছে, মানে উনি এমন একটা জিনিস বললেন যেন একদিনে এই ঘটনাটা ঘটে গেছে, কিন্তু দিনের পর দিন ঘটেছে, ওনার কাছে খবরও ছিল। এরকম তো না যে যেদিন এই প্রশাসনিক বৈঠক হয়েছে সেদিন প্রথম উনি বাড়ি থেকে বেরিয়ে নবান্নে যেতে গিয়ে দেখেছে যে রাস্তার ধারে এরকম হকার বসে আছে। উনি 13 বছর ধরে আজকে এখানে একটা রাজ্য চালাচ্ছেন। সমস্যা তাহলে 13 বছর ধরেই রয়েছে, তার অনেক আগে থেকেই আমি বলবো এই ধরনের সমস্যাগুলো রয়েছে। কিন্তু সরকার কোনোদিন এই মানুষগুলোর কথা কিন্তু সেইভাবে ভাবেনি যে এরপরে এদের কি হবে, এরা কোথায় যাবে, এরা কি করবে। একটা রাজ্যে যেখানে বেকার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আজকে রাস্তায় টোটো কত বেড়ে গেছে বলো তো? টোটোটা কারা চালাচ্ছে? এরকম অনেক ছেলে মেয়ে আমরা দেখিয়ে দিতে পারবো যারা হয়তো গ্র্যাজুয়েট, কেউ মাস্টার্স, চাকরি পাচ্ছে না, তাদের সংসার চালাতে হবে, কি করবে বেকার ছেলেরা? টোটো নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে। কালকে যদি বলে যে টোটোর লাইসেন্স দেওয়া হবে না, টোটো চালাতে দেওয়া হবে না, সেখানেও তো এদের কোথাও একটা গিয়ে পেটে লাথি মারাই হবে। এক্ষেত্রেও উনি যেটা করলেন সেটা দ্বিচারিতা করলেন। এবার তারপরে উনি যে বলছেন যে 1 মাস সময় দিলাম গুটিয়ে নিতে, আরে বাবা, হকাররা 1 মাস সময়, প্রথম কথা হকাররা যে পরিমাণ জিনিসপত্র নিয়ে রাস্তায় বসেন তাদের 1 মাস সময় লাগে না ওইটুকুনি গোটানোর জন্য? তো ওটা সব কি গুটিয়ে ওরা চাঁদে চলে যাবে?
তাদের তো একটা জায়গা দিতে হবে, তাদের তো একটা রাস্তা দেখাতে হবে যে তারা কি করবে, তাদের রুটি রুজিটা কি হবে। এই প্রসঙ্গে আমরা যদুবাবুর বাজারে যে আমরা গ্রাউন্ড রিপোর্টটি করেছি সেখান থেকে দুটো জিনিস উঠে এসছে। এক, দোকানে ত্রিপল খুলে দেওয়া এবং চারপাশের যে মোড়ক সেটা খুলে দেওয়া হয়েছে এবং তারপরে তাদের 1 মাস সময় দেওয়া হয়েছে। এই 1 মাস আমরা জিজ্ঞাসা করেছি, আমাদের প্রশ্নের উত্তরে তারা বলেছে যে এই 1 মাস আমরা খাবো কি, একরকম অন্য কোথাও বসা যাবে না, এই জায়গায় বসা যাবে না। দ্বিতীয় কথা, যে সামগ্রীগুলো নষ্ট হয়েছে এই 2-3 দিনের বৃষ্টির মরশুম, আপনি বুঝতেই পারছেন এই অবস্থায় যারা কাঁচামাল বিক্রি করতো তাদের, এবং তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভুগছে। 1 মাস পরেও এর সমাধান হবে তো সঠিকভাবে? পুলিশ প্রতিদিনই আসছে, তাদের চোখ রাঙাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি যদুবাবুর গ্রাউন্ড রিপোর্ট থেকে আমরা উঠি। দেখো, এটা শুধু যদুবাবুর বাজারের সমস্যা না, এটা পুরো পশ্চিমবঙ্গের সমস্যা হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। এখন সেক্ষেত্রে দেখতে গেলে মানে বাকি যে জায়গাগুলো রয়েছে তাদের হয়তো তোমরা কাছে এখনও যাওনি, জানতে পারোনি। সবার সমস্যা দিনের শেষে একটাই, তারা খাবে কি। একেতেই কোভিডের পর থেকে বাজার দোকান বলো, সব কিছু বলো, আস্তে আস্তে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। যে ধরনের একটা বিভীষিকাময় জীবন মানুষ কাটিয়ে এসছে, তারপরে এই মুহূর্তে যদি এই ধরনের মানে যারা হকার রয়েছে, নিম্ন মধ্যবিত্ত বলা চলে সেই সব মানুষগুলোকে, তাদেরকে যদি এইভাবে তুলে দেওয়া যায়, কোনো একটা বেসিক প্ল্যান নেই, তারা মানে কিভাবে কি এক্সিকিউট করবে জানে না। যেই ভোটটা মিটে গেল তাদের ওপর প্রকোপ পড়লো। ভোটের আগে কিন্তু কাউকে কিচ্ছু বলা হয়নি, উল্টে একজনের জায়গায় আরও 5 জন বসিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। এনাদের আর প্রয়োজনীয়তা পড়ছে না যেই ভোটটা মিটে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মানুষের যখন একটা ক্ষোভ তৈরি হয়েছে যে 26-এ ভোট আসছে, পরের দিনই দেখলাম ঠিক 180 ডিগ্রি ঘুরে গিয়ে উনি বললেন যে আমি তো কারোর সাথে অন্যায় করতে পারবো না। তাহলে আগের দিন ওনার মনে ছিল না যে আমি কারোর সাথে অন্যায় করতে পারবো না? আপনি উস্কে দিচ্ছেন, আপনি বলছেন চপ ভাজো। আরে চপ ভাজার জন্য মানুষ কি একটা দোতলা দোকান করবে? রাস্তার ধারেই তো চপ ভাজে মানুষ। কখনো বলবে মুড়ি বিক্রি করো, কখনো বলবে না তোমরা এগুলো করতে পারবে না, তোমরা উঠে যাও। তারপরে আবার যেই শুনবে টিভির পর্দায় দেখবে যে লোকজন বলছে একটা ভোট গেছে, 26-এ আবার আর একটা ভোট আসছে, তখন উনি তো নিজেই বলেন যে লোকসভার আগে উনি ক্যাম্পেনে ঘুরে ঘুরে বলেছেন এটা আমাদের ভোট না, আমাদের ভোট 26-এ। তখন ওনার হঠাৎ ঘুম ভেঙে গেছে, আরে না 26-এ তো সত্যি আমার ভোট আছে। তখন শুধু শহরাঞ্চলে কারা রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে পারছে না, কাদের সময় লাগছে 5 মিনিটের জায়গায় 10 মিনিট, তাদের কথা না ভেবে এই মানুষগুলোর কথা ভাবতে হবে। না, আরেকটা আঙ্গিক রয়েছে, প্রশাসনিক প্রধান কিন্তু তিনি বলেছেন এগুলো স্টপ করার মানে এই নয় জিনিসপত্র বাজেয়াপ্ত বা জব্দ করা। থানায় বেশ কিছু সিলিন্ডার, কারোর দোকানের ফল, কারোর দোকানের সবজি, কারোর দোকানের শাড়ি, এইগুলো কিন্তু জমা হয়েছে বিভিন্ন থানায়। আমি বলছি এরকম কি নির্দেশ ছিল? পুলিশ কি বাড়তি তৎপরতা গ্রহণ করলো এক্ষেত্রে? অনেক সময় আমরা পুলিশের নিষ্ক্রিয়তা দেখি, এক্ষেত্রে অতি সক্রিয়তা মনে হলো কি? অনেক সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিষ্ক্রিয়তাই দেখা যায় পুলিশের। আর এখানে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে তার দুটো কারণ। দেখো, ফল, সবজি বা অন্য জিনিসপত্র যেগুলো তুলে নিয়ে আসা হচ্ছে, সেই জিনিসগুলোর কিন্তু কোনো না রিসিট আছে, না পুলিশ কোনো সিজার লিস্ট দিতে পারবে। কারণ সিজার লিস্ট দেবে কী করে? কারণ এটা এরকম তো কোনো অর্ডার নেই যে তুলে আনতে হবে, না কোনো মামলার ক্ষেত্রে তুলে আনছে সেটাও না। সুতরাং এই জিনিসগুলো নিয়ে এসে পুলিশের মানে 7 দিনের জায়গায় 10 দিন যদি একটু কাজে লাগে, তার জন্য হয়তো এই গরিব মানুষগুলোর সময় পেটে লাথি মারা হচ্ছে। কিন্তু এই প্রত্যেকটা দায় না, যে বসে চেয়ার থেকে এই কথাগুলো বললেন যে ওনাদের মানে এই হকারদেরকে তুলে দেওয়া হোক, তাকে সম্পূর্ণভাবে এগুলোর দায় নিতে হবে, এই মানুষগুলোর কথা ভাবতে হবে। বারবার মানে ভোট এলেই আমি তোমার বাড়ির বাসন মেজে দেবো, দরকার পড়লে আমাকে একটা চড় মারো তোমরা, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না। ভোট যেই চলে যাবে উনি সবার থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা তো সারা জীবন হতে পারে না। আমি একটু রাজ্যের জঙ্গি কার্যকলাপের দিকে নজর রাখবো। রাজ্যে জঙ্গি কার্যকলাপে বারবার গ্রেপ্তার হচ্ছে দেশেরও বিভিন্ন প্রান্ত, কিন্তু আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গ খাগড়াগড় দেখেছে, বিভিন্ন কাণ্ড দেখেছে, বিস্ফোরণ দেখেছে, দত্তপুকুর দেখেছে। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে এভাবে গ্রেপ্তার, কোনো একটা জায়গায় মনে হচ্ছে কলকাতা, আমার শহর, আমার এই গোটা পশ্চিমবঙ্গ কোথাও একটা বিপদের মুখে পড়ে আছে। এখন এটা একটু আগে পুলিশি সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে আমরা কথা বলছিলাম।
তো সেক্ষেত্রে যে মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ির সামনে দিয়ে একটা মানুষ দুবার হেঁটে গেলে তারা নাকি বম্বে থেকে তাকে ধরে নিয়ে আসতে পারে বলে, তার অনেক ধরনের নাকি তার প্ল্যানিং প্লটিং ছিল হামলা করার মুখ্যমন্ত্রীর ভাইপোর ক্ষেত্রে। পুলিশ এত সক্রিয় হয়ে কাজ করতে পারে, এদিকে দিনের পর দিন যে জিনিসটা বারুদের স্তূপের ওপর পশ্চিমবঙ্গটা বসে আছে, পুলিশের সেইখানতে ঘুম নেই। এটা দুটো কারণ হতে পারে, পুলিশ ইচ্ছাকৃতভাবে জেনে না জানার ভান করছে, দ্বিতীয় হচ্ছে এর সাথে কোনো না কোনোভাবে সব স্তরের মানুষ পুলিশের ডিপার্টমেন্টের সব স্তরের লোকজনের কোথাও একটা যোগসাজশ আছে। না হলে এরকম কি কোনো কম্পিটেন্ট একটা পুলিশ অফিসার বা ডিপার্টমেন্ট নেই যারা এই জিনিসগুলোকে শক্ত হাতে মোকাবেলা করতে পারে? প্রশাসন চাইছে না বলেই এই জিনিসগুলোকে দমন করা যাচ্ছে না। প্রশাসন যদি চায় এগুলো করা যেতেই পারে। একদমই তাই। আমি একেবারে প্রসঙ্গটা একেবারে শেষ করব এইটুকু একটু জেনে। আমি এই ভোটের সমীক্ষার নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছিলাম, সময়ের অভাবে এখানে আসা হয়নি হয়তো, কিন্তু একেবারেই তো সত্যি আমরা দেখলাম যে যা বললেন কুণাল ঘোষ একেবারে হুবহু মিলে গেল প্রায়। আমি এর আগেও বলেছি যে 5 থেকে 11টি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার কথা উনি বলেছিলেন, এবং 30 থেকে 35টি তৃণমূল, বাম কংগ্রেস প্রায় শূন্য। আমি ওই 29টা যদি কংগ্রেসের ওই একটি সিট 30 একেবারে হুবহু মিলে যাচ্ছে। ভবিষ্যৎ দ্রষ্টা তো এত বড় স্যাফোলজি আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া গেল না। সত্যিই কুণাল ঘোষ এবং যা বলেছেন হুবহু মিলেছে। যদি কুণাল ঘোষ যেটা বলেছে, দেখো ভোটের রেজাল্ট কি হয়েছে, আমি ভোটের রেজাল্টের আগের দিন তোমার সাথে আমার কথা হয়েছে, তারপরে এতদিন পরে তুমি এই প্রশ্নটা আমাকে করছো যে কি রেজাল্ট হয়েছে তুমি জানো, আমি জানি 140 কোটি মানুষ জানে। এখন কুণালবাবু কি বললেন সেইটাকে যদি এখন আমাকে ধরে নিতে হয় যে সেটাই সর্বদা সত্যি, উনি যেটা বলেছেন সেটাই হুবহু মিলেছে, উনি ওনার থেকে বড় সত্যবাদী যুধিষ্ঠির দুনিয়ায় কেউ নেই, তাহলে তো আমাকে উনি যখন মুখ্যমন্ত্রীকে চোর বলেছিলেন সেটাও তাহলে ধরে নিতে হবে। কুণাল ঘোষকে ছেড়ে আমার মনে হয় আমার এইটার উত্তর দেওয়া উচিত। এখন মানুষকে আমরা যেটা ভেবেছিলাম যে মানুষের কাছে যেটা আমাদেরকে ভাবাচ্ছিল, একটা ছেলে চাকরি পাচ্ছে না, আমি আমার কাজ করি, সেই ছেলেটা চাকরি পাচ্ছে না বলে আমার কিন্তু কিছু যায় আসছে না রোজনামচার জীবনে, কিন্তু একটা নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার এটা দায়ভার পড়ে যে রাষ্ট্র যখন কারোর প্রতি কোনো রকম অন্যায় করছে সে বিষয়ে আমাকে কথা বলতে হবে। মানুষ এটা আস্তে আস্তে ভুলে গেছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোন ছেলেটা চাকরি পাচ্ছে না, কার চাকরি চুরি হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, এগুলো মানুষের কাছে আর কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে না। ফ্যাক্টরটা কি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে দাঁড়ায়? শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, দেখো আমি প্রথম থেকেই একটা জিনিসের ভীষণভাবে বিরোধিতা করেছি, যারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা 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 করে বলেছে। তোমাদের কাছেও প্রচুর ভিডিও আছে যেখানে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেছি যে মানুষকে ছোট করা বন্ধ করুন। লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা কখনোই না। এরকম প্রচুর মানুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার দ্বারা উপকৃত, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। যারা অস্বীকার করছে তাদের আমি মূর্খ বলে মনে করি। যারা এই বিষয়গুলোকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে তাদেরকে আমি ঠিক ওই জিনিসটাই মনে করি। আর লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর আমি শুধু বলবো না, তার সাথে অনেক কিছু আছে। এই যে বিরোধী দলগুলো, আমি বাম কংগ্রেসের ক্ষেত্রে বারবার আমি বেশ কিছু কথা বলেছিলাম যে বাম কংগ্রেস নিজেরা জানে না নিজেরা কি চায়। তারপর পড়ে রইল বিজেপির এখনও অবধি সদিচ্ছা আমি দেখতে পাচ্ছি না যে তারা একটা সরকার গঠন করতে চায়, তারা একটা বিরোধিতা করতে চায়। তুমি শুভেন্দু অধিকারীকে ছাড়া তুমি বিজেপির কটা নেতাকে দেখেছো বলো তো এইভাবে দাপিয়ে বেড়াতে? কংগ্রেস সিপিএমের কথাও আমি বলছি, আমি পুরো বিরোধী কিন্তু আমি সব বিরোধী দলের কথা বলছি, কোনো একজন বিরোধী দলের কথা না। কেউ ওই জায়গাটা এখনো তৈরি করতে পারছে না, মানুষকে বোঝাতে পারছে না যে এদেরকে সরানো কত দরকার। আর না হলে মানুষ বুঝতে পারছে, বুঝেও ভাবছে যে ঠিক আছে যেটা চলছে চলতে দিই। আজকে লাস্ট 13 বছরে কতগুলো মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়েছে, কতগুলো উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়েছে। মানুষ বাঙালি তখন থেকেই না জিনিসগুলোকে না ঠিক আছে লিক হয়েছে তো কি হয়েছে, ওই ছোট জিনিস থেকেই মানুষ বাঙালি স্পেশালি পশ্চিমবঙ্গের বাঙালি কোনো রকমভাবে এই জিনিসগুলোর মেনে নিতে 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 আজকে এই চাকরি চুরি দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিল। মানুষ সেটাকেও মেনে নিল, আবার লোকসভায় এদেরকে আবার এতগুলো ভোটও দিল। সুতরাং এই জায়গা থেকে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে এটা কি হলো, কিসের জন্য হলো, তাহলে আমি বলবো শুধু একটা কারণ না,
অনেকগুলো কারণবশত এই জিনিসগুলো হয়েছে, তার মধ্যে মানে ওয়ান অফ দি রিজনস এটা হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারটা সত্যি একটা ফ্যাক্টর হয়ে গেছে মানুষের কাছে। এটা সত্যি মানে অনেকের কাছেই এটা অনেক মানে ভালো জিনিস যেটা তারা পাচ্ছে। তারা মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে লক্ষ্মীর ভাণ্ডারটা চলবে। তার সাথে বিরোধী যারা আছে তারা মানুষকে এটা বোঝাতে পারেনি যে ওই 1000 টাকাটা দিয়ে হবে না, আপনার বাড়ির ছেলেটার চাকরিটা লাগবে। রিগিং বেশ কিছু জায়গায় বলা হচ্ছে রিগিং হয়েছে, তবে আমি মনে করি যে রিগিং করে কেউ 29টা সিট পেতে পারে না। লোকসভা একটা ছোট্ট কাউন্সিলর ভোট না যে 10টা বুথে সীমাবদ্ধ হয়ে গেল, অনেকটা বড় দেশের সর্বোচ্চ ভোট। সেখানে শুধু রিগিং করে একটা দল 29টা সিট তো পেতে পারে না। তাদের জনসংযোগ, আরেকটা কারণ হচ্ছে তৃণমূল নেতাদের জনসংযোগ মানুষের সাথে তারা করছে, বিরোধীরা কেন করতে পারছে না? সামনে 26, এগুলোকে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে রেকটিফিকেশন করতে হবে। আজকে বামেদের ভোট নিয়ে একটা জিনিস বোঝো, ঈশা খান চৌধুরী একমাত্র জিতেছেন, ওখানে তো বামেদেরও ভোট আছে। বামেরা এখানে বলছে যে আমরা তৃণমূলের বিরোধিতা করছি, তাদের ভোটেই তাদের সাথে জোট করে তাদের ভোটে ঈশা খান চৌধুরীরা জিতছেন। জিতে গিয়ে আবার ওখানে দিল্লিতে সংসদে গিয়ে কিন্তু আবার ওখানে তৃণমূলের সাথে এক জায়গায় বসছে। তাহলে মানুষ এখানে যদি বামেদের ত্যাগ করে তাহলে কি তারা কিছু ভুল করবে? বামেরা দেয়াল লিখছে, বারবার বলছে বিজেপি কত কোটি টাকা নিয়েছে ওই ইলেকটোরাল বন্ডে, বামেরা ওইটা লিখছে। তার নিচে তৃণমূল কত নিয়েছে তারা লিখছে, তার সাথে বামেরা কোনো টাকা নেয়নি সেটাও লিখছে। আমি এটাকে সাধুবাদ জানাই। বামেরা যে এই সাহসটা দেখিয়েছে বা এই মানসিকতা নিয়ে চলে যে ইলেকটোরাল বন্ডের মতো একটা জিনিস থেকে আমরা টাকা নেব না, উল্টে তারা এটা নিয়ে মামলাও করেছে। বিজেপি লিখেছে, তৃণমূল লিখেছে, কংগ্রেসটা লিখতে ভুলে গেছে। তৃণমূলের থেকে কিন্তু কংগ্রেস বেশি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ডে, কারণ এখানে তাদের সাথে জোটটা রয়েছে। এই জোট আর ঘোট পাকাতে গিয়ে না বিরোধী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে। সেটা সম্পূর্ণরূপে ফায়দা তুলছে তৃণমূল কংগ্রেস, যেটা আমরা অলরেডি দেখলাম।